যে এইখানে নেত্র নিউজের প্রতিবেদনে স্পষ্ট দেখানো হচ্ছে যে ডিজিএফআই এর একটি গোপন বন্দিশালা রয়েছে যার নাম হচ্ছে আয়নাঘর। সেই আয়নাঘরে ডেকে যাদেরকে সরকার বা গোয়েন্দা সংস্থা মনে করছে যে তারা এই করতে পারে সেই করতে পারে তাদেরকে আটকে রাখা হচ্ছে, মাম পানি খাওয়ানো হচ্ছে, এনার্জি বিস্কুট খাওয়ানো হচ্ছে, অনেকদিন রাখা হয়ে তাদেরকে কোনো কোনো সময় মারা হচ্ছে, ধরা হচ্ছে, তাদেরকে নেওয়া হচ্ছে। এটি বিধি দ্বারা পরিচালিত এবং সরকারের না বিধি ধারা মারা। আপনি যে প্রতিবেদনটি দিয়েছে সেটি সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমি যেটা জানি একাডেমিক্যালি সেটা বলছি যে মারা হয়েছে, ধরা হয়েছে, এটা তো পুলিশও করে, সেটাও তো বেআইনি। ডিজিএফআই যদি করে থাকে সেটাও বেআইনি। মারা ধরা আমি বাদ দিলাম, আমি আমাকে কারেকশন করি 1 মিনিট তাসনিম করি, আমি আমার কারেকশন করি। মারা ধরাটার অংশটুকু আমি বাদ দেই, শুধু ডিজিএফআই ধরে নিয়ে এনার্জি প্লাস বিস্কুট এবং মাম পানি খাওয়ায়, ওটুক পর্যন্ত থাকে যে ওইটা বিধি দ্বারা পরিচালিত। ওকে 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 হ্যাঁ, আপনি আপনার পুলিশ বাহিনী যেরকম রিমান্ডে নিয়ে বিস্কুট খাওয়ায়, সেনাবাহিনী দ্যাট ইজ ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, যে কোনো গোয়েন্দা সংস্থার একটি অধিকার আছে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে। আমার মনে হয় জেনারেল হেলাল মোর্শেদ আমাদের মনে হয় আইনটা আরেকটু রিভিউ করা উচিত। আমার মনে হয় বাংলাদেশে কারো এই অধিকার নাই 24 ঘন্টার বেশি কাউকে আটকে রাখার, ম্যাজিস্ট্রেটের কাছে না। 24 ঘন্টার কথাই তো আমি বলছি না, আমরা 24 ঘন্টার কথা বলছি না, আমি তো 24 ঘন্টার কথাই বলছি। জেনারেল মোর্শেদ, আমার প্রশ্ন, ডিজিএফআই যেটির আমরা পুরো নাম ধরলে আমরা নাম করতে পারি ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সেইটা কোন আইন বলে একটি বন্দিশালা করে? কোন আইন বলে তারা কাউকে আটকে রাখে, তাদেরকে মাম পানি খেতে দেয় বা এনার্জি প্লাস বিস্কুট খাওয়ায়, বা কোন আইনের বলে তাদেরকে ইন্টারোগেট করে? মানে এই আইনটা আসলে কি? মানে আমরা যদি একটু আপনি আমাদেরকে একটু বলতেন জেনারেল হেলাল মোর্শেদ। ধন্যবাদ আপনাকে। আপনাকে জিনিসটা বুঝতে হবে যে সেনাবাহিনী সংগঠিত আছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। একটি হলো বহির্বিশ্বের আক্রমণ থেকে, আরেকটি হলো ডোমেস্টিক কোনো ডিস্টারবেন্স থেকে এবং কোনো ধরনের সরকার পতনের আন্দোলন থেকে, এবং সরকার পতনের বেআইনি কোনো ঘটনার মাধ্যমে। এই কাজগুলো সেনাবাহিনীর সরাসরি এটি কখনোই করে না। সেনাবাহিনীর সেনাবাহিনীর দ্বার থেকে প্রেষণে নিযুক্ত একটি সংগঠন আছে যার নাম ডিজিএফআই, আপনি বললেন, ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। এই ফোর্সেস ইন্টেলিজেন্সটা কিন্তু সেনাবাহিনীর সেনাপ্রধানের অধীনস্থ নয়, এটি সরাসরি বাংলাদেশ সরকারের অধীনস্থ, মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং ক্যাবিনেটের অধীনে। এবং যেমন এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, যেমন এসবি, সিভিল স্পেশাল ব্রাঞ্চেস, যেমন ডিটেকটিভ ব্রাঞ্চেস, এবং যেমন এই ধরনের এই সংগঠনগুলো সেনাবাহিনীর, এই ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর কোনো অংশ নয়, ডিজিএফআই সরকারের অংশ। সরকারের আইন বলে ডিজিএফআই গঠিত, এবং সেই আইনের ভিত্তিতে ডিজিএফআই এর কিছু পরিধি আছে, যে পরিধিগুলো সঠিকভাবে লিখিত আছে, এবং সেই পরিধির কার্যক্রমের লিখিত পরিধির মাধ্যমে ডিজিএফআই কার্যক্রম করে। যেমন করে এই লিখিত আইনটি কি সামরিক আইন? মানে এটি আসলে কোন আইন? মানে আমি আজকে মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন, এটি আসলে কোন আইন? মানে জি কোন আইন? এটি রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রীয় আইন মানে বলতে এটি কোন ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস, কোন তফসিলের মধ্যে তার ডিজিএফআই এর কার্য পরিচালনার বিধিগুলি আমরা পাবো? কার্যপরিধি এটি আপনি সরকারের যে নিরাপত্তা আইন এবং সরকারের যে আইনগুলি আছে সেগুলো থেকেই আপনি পাবেন। আচ্ছা, তার মধ্যে কি ওই আইনের মধ্যে কি এটি অন্তর্ভুক্ত আছে যে সরকার, আপনি বলছেন যে সরকার পতনের আন্দোলন ঠেকানোর জন্য, মানে এই বিষয়টি অন্তর্ভুক্ত সেখানে? সরকার পতন আমি ঠেকানোর জন্য বলিনি, আমি বলেছি সরকার পতনের মানে আন্দোলনের বেআইনি কোনো কার্যক্রম হলে সেটি সম্বন্ধে খবরাদি সংগ্রহ করা এবং সরকারকে প্রদান করা, এটি হলো ডিজিএফআই এর কাজ।
ঠেকানো বলতে যেটা বোঝায় সেটা পুলিশ করে। ওকে ওকে, সরকার পতনের আন্দোলনের মানে আমি জাস্ট একটু বোঝার জন্য, আপনি বেয়াদবি নেবেন না, সরকার পতনের আন্দোলনের আইনি কার্যক্রম কোনটা আর বেআইনি কার্যক্রম কোনটা? মানে মিছিল করা, মিটিং করা, সরকার আমি আজকে আওয়ামী লীগ সরকার চলে যাক সেটা চাই, সেটি বলা, সেটি কি সরকার পতনের আন্দোলনের আইনি নাকি বেআইনি পার্ট অংশ? না, এই আপনি যে কথাগুলো বললেন সেগুলো আইনি প্রক্রিয়া এবং সেগুলো আচ্ছা বাংলাদেশের সংবিধানে লিখিত আছে এবং ডেমোক্রেটিক আন্দোলনের অংশ। কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে থেকে যে বেআইনি কার্যক্রম, অর্থাৎ অস্ত্র বহন করা এবং একটি ষড়যন্ত্রের মাধ্যমে মানুষ হত্যা করার সম্ভাবনা এবং একটি অরাজকতা সৃষ্টির যে কার্যক্রমগুলি, অ্যাকচুয়াল কার্যক্রম, হত্যা এবং এবং এক ধরনের লুট পাট আর্সন, এই যে ঘটনাগুলো ঘটিয়ে সরকার পতনের সঠিক আন্দোলনকে বেপথে নিয়ে যাওয়ার জন্য যে কার্যক্রমের সম্ভাবনাগুলো দেখা দেয়, সেই সম্ভাবনাকে বিশ্লেষণ করে যে কোনো গোয়েন্দা সংস্থার কার্যক্রমের মতো ডিজিএফআইও একটি গোয়েন্দা সংস্থা। আমি আবারও বোঝার জন্য যে মানে আপনি যেই কথাগুলি বললেন যে অস্ত্র রাখা, অন্য কোনো ভাবে সংগঠিত হয়ে এইটি বেআইনি কার্যক্রম করা, এইটি দেখার জন্য পুলিশ যথেষ্ট নয় কেন? পুলিশ যথেষ্ট নয়, কোন দেশেরই পুলিশ যথেষ্ট নয়। আপনি হয়তো জানবেন প্রত্যেক দেশেই একটি সংগঠনের বিপরীতে আরেকটি সংগঠন থাকে এবং প্যারালাল সংগঠন থাকে, এবং সরকারকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে হলে একাধিক চ্যানেলের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করতে হয়। কারণ এক পুলিশ যদি এক কথা বলে এবং পুলিশ তাহলে স্বৈরাচারী হয়ে যাবে, এবং পুলিশের কথাই সরকারকে মেনে নিয়ে পুলিশের কথা অনুযায়ী কার্যক্রম করতে হবে। মানে পুলিশ বলতে আমি বোঝাচ্ছি পুলিশের গোয়েন্দা বাহিনীর কথা বলবো, মানে পুলিশের যে গোয়েন্দা বাহিনী। রাইট জেনারেল মোর্শেদ, তার মানে কি পুলিশকে পাহারা দেওয়ার জন্য বা পুলিশ যাতে স্বৈরাচারী না হয়ে যায়, তাই সেই জন্য কতগুলি পুলিশি কার্যক্রম ডিজিএফআই কে দেওয়া হয়েছে? আপনি মানে বিধি অনুযায়ী ডিজিএফআই কে দেওয়া হয়েছে? এটা বিধি অনুযায়ী, এটি সরকারি বিধি অনুযায়ী দেওয়া হয়েছে। পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত বা তাদেরকে ঠেকানোর জন্য নয়। ওকে, তাদের সাথে প্যারালাল একটি ইনফরমেশন কালেকশন করে সরকারের যেখানে ইনফরমেশনটি যাবে, সেটা হোম মিনিস্ট্রি, সেখানে একটি চ্যানেল থেকে না যে 4টি চ্যানেল থেকে যেতে হবে কমসে কম, যাতে করে সরকার সিদ্ধান্ত নিতে ভুল না করে। সেটি হলো গোয়েন্দা কার্যক্রমের অংশ। আচ্ছা, আমি প্রশ্নটিকে তাহলে এইভাবে করি যে ধরেন পুলিশের কার্যক্রম বুঝাতে পেরেছি। জি আমি একটু বুঝেছি আপনি কি বুঝাতে চেয়েছেন, কিন্তু আমি বুঝতে পারি নাই। আমি একটু এভাবে বলি যে ধরেন পুলিশের কার্যক্রমের সাথে তো সরাসরি ভাবে বিচারকের বা বিচার প্রক্রিয়ার একটা সরাসরি সংযোগ রয়েছে। আমি কিছুদিন আইন এবং বিচার বিভাগ নিয়ে প্রতিবেদন করেছি, একটু ঘেটে দেখেছি। আমি শত শত পুলিশ প্রতিবেদন দেখলেও বিচারকের কাছে কোনোদিন ডিজিএফআই প্রতিবেদন দেখি নাই। সেটি দেখি নাই কেন? মানে ডিজিএফআই এর প্রতিবেদন কেন বিচারকের কাছে যায় না কোনো একটা মামলা সম্পর্কে? আমার মনে হয় একটু ভুল হচ্ছে। পুলিশের কোনো গোয়েন্দা প্রতিবেদনও বিচারকের কাছে যায় না। পুলিশের ইনভেস্টিগেশনের যে মানে প্রতিবেদনটা সেটা যায়, কিন্তু পুলিশের গোয়েন্দা প্রতিবেদনের কোনোটাই বিচারকের কাছে যায় না। যেমন যায় না এনএসআই, যেমন যায় না ডিজিএফআই, যেমন যায় না সিআইডি। এবং এই যে গোয়েন্দা অংশটুকু পুলিশ কখনোই বিচারকের কাজে ব্যবহার করে, সেটি হলো ইনভেস্টিগেটিভ, মানে ফর্মাল অফিসিয়াল ইনভেস্টিগেশন, একজন দারোগা দ্বারা বা একজন ইন্সপেক্টর দ্বারা এটি জনসমক্ষে করা যে ইনভেস্টিগেশন, সেটি উপস্থাপন হয় বিচার কার্য। আমার মনে হয় আলোচনাটা খুব এক্সাইটিং হয়ে উঠতেছে। তার মানে আপনি বলতে চাইতেছেন যে ডিজিএফ এর যে ইনভেস্টিগেশন সেটা খালি হচ্ছে ইনকামবেন্ট গভর্নমেন্টের জন্য বা সরকার প্রধানের জন্য, তারপরে সরকার প্রধান সিদ্ধান্ত নেবেন যে আমি এখন ডিজিএফ এর কথা শুনে এই অ্যাক্ট করব, তাই তো? ডিজিএফ এর কথা শুনে করবে না। সরকার প্রধান সবসময়ই গোয়েন্দার যে ইনফরমেশন, সে শুধু ডিজিএফআই নয়, সেটি সরকারের যে পার্টি আছে সেই পার্টির তরফ থেকেও কিছু গোয়েন্দা কার্যক্রম করা হয়।
গোয়েন্দা কার্যক্রমটি কখনোই জনসমক্ষে আসবে না, এটি যে কোনো সরকারের নিয়ম। তাহলে ডিজিএফআই আমেরিকাতেও তাই, ব্রিটেনেও তাই। ব্রিটেনের কথা একটু পরে আসি। তার মানে ডিজিএফআই একটি বিধি দ্বারা পরিচালিত হয় এবং এই বিধির ক্ষেত্রে সরকারকে সাহায্য করার জন্য সরকারের পতনের আন্দোলনে যারা কাজ করে তারা যদি বেআইনি কোনো কিছু করে তাদের দেখার জন্য সেই প্রতিবেদন হচ্ছে সরকারের কাছে যায়। এটাই কি সামারি? এবং বিচারকের কাছে কখনো যায় না? সব দুটি দেখার জন্য না, না কোন গোয়েন্দা প্রতিবেদনই কোনোদিনও বিচারকের কাছে যায় না। এবং ডিজিএফআই শব্দটি আপনি বললেন দেখার জন্য না, এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য গোপনভাবে অন্যান্য গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে প্রতিযোগিতা করে সত্যটিকে দেওয়ার জন্য এবং গ্রহণযোগ্যতা যত বেশি করার জন্য চেষ্টা করা হয়। এটি বিধি দ্বারা পরিচালিত একটি সংস্থা এবং তার কার্যক্রম সকল বিধি দ্বারাই পরিচালিত হয়। ডিজিএফআই একটি সংগঠন যেটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পরিচালিত এবং এটি সেনাবাহিনীর সঙ্গে পরিচালিত হয় না। এটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের, এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের যে ডিফেন্স মিনিস্টার এটার দায়িত্বপ্রাপ্ত, যেমন এনএসআই এবং অন্যান্যগুলো যে সংগঠনগুলো, এবং হোম মিনিস্ট্রির আন্ডারে এটি পরিচালিত হয়। তিনটি ভাগ আছে। একটি হলো ডিজিএফআই এর যে সদস্যগুলো তারা সেনাবাহিনীর মানুষ, কিন্তু তারা সেনাবাহিনীর কমান্ডে চলে না, তারা তাদের নিজস্ব বিধিমালা অনুযায়ী কার্যক্রমের মাধ্যমে চলে। আরেকটি হলো ডিজিএফআই এর কতগুলো ব্যুরো আছে, যেমন প্রত্যেকটা অর্গানাইজেশনের ব্যুরো আছে, তো রাজনৈতিক বিশ্লেষণের জন্য ব্যুরো আছে, ইন্টারনাল সিকিউরিটি সেনাবাহিনীর সিকিউরিটির বিশ্লেষণের জন্য ব্যুরো আছে, এক্সটার্নাল সিকিউরিটি বিশ্লেষণের জন্য ব্যুরো আছে, এবং এই ব্যুরোগুলো তারা ইনফরমেশন কালেক্ট করে অ্যানালাইসিস করে সরকারকে দেবে। সরকার জেনারেল মোর্শেদ, আমি শুধু জানতে চাইছিলাম যে কোন কার্যপ্রণালী আমি বলছি, আমি আসছি, আপনি ঠিক আছে আচ্ছা সেটাই বলতে যাচ্ছি। আচ্ছা, এটি অ্যানালিসিস করে সরকারকে দেবে, সরকার সেই অ্যানালিসিস গুলোকে অনুধাবন করে সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। এখন নির্বাচনের বিষয়টি, সিকিউরিটি থ্রেটের সম্ভাবনা ছিল, এই বিষয়গুলো নিয়ে যদি একজন বিশ্লেষক, ডিজিএফআই এর বিশ্লেষক যার ডেস্ক আছে, সে এইগুলো দিয়ে যদি সরকারকে সাহায্য করে থাকে এবং সরকার সেটির উপরে ভিত্তি করে সঠিক কোনো কার্যক্রমের মাধ্যমে কোনো লাভবান হয়ে থাকে, ওই অফিসারকে হয়তো ভালো কাজ করেছে বলে বলতে পারে। সেটা যদি আওয়ামী লীগের ওই কার্যক্রম না হয়ে যদি অন্য কারো হতো, তাহলে অ্যাবসলিউটলি রাইট। আপনি আসলে মানে যেখানে আসলে জনাব তাসনিম খলিলকে থামিয়েছিলাম যে যথেষ্ট পড়া হয়েছে বলে মনে করেছিলাম, তাহলে জি প্লিজ। যিনি লিখেছেন, মানে যিনি এই প্রতিবেদনটি লিখেছেন, মানে ওনাকে মানে কি বলে সম্মাননা দেওয়ার জন্য, ওনার লেখার ভঙ্গিটি ভুল হতে পারে, যে উনি জিতিয়ে দিয়েছেন। দিস ইজ নট হোয়াট হি হ্যাজ ডান। হি হ্যাজ ডান হিজ জব প্রবাবলি, আই এম নট শিওর, যে সে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করেছেন। এই শব্দটি লিখলেই কিন্তু আপনার আর এই যে এই বিধি নিয়ে প্রবলেম আর হয় না। যিনি লিখেছেন তিনি ভাষাগতভাবে ভুল করতে পারেন। জেনারেল মোর্শেদ, আপনি কিন্তু অনেক নাইভ ভাবে ব্যাপারটা ভাবতেছেন। উনার স্পেশালিটি হচ্ছে জয়লাভ করানো, এবং এটি একবার বলেন নাই কিন্তু, আপনি ক পড়েন, খ পড়েন, 2 পড়েন, আপনি এটা বারবার পাবেন। আমি লম্বা অনুষ্ঠানটি যাতে লম্বা না হয় সেজন্য আমি যে আমি আপনাকে বলি যে আমি স্বীকার করছি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এই কথাটি এটা হলো যিনি লিখেছেন তিনি ভুল করেছেন, তার ভুল না কিন্তু, এইভাবে লেখার কথা না, তার ভুল না কিন্তু। আপনি একটু খেয়াল করলে, আমি পরের লাইনটি পড়লে আপনি বুঝবেন এটা যে ভুল না। সক্রিয় ভূমিকা পালন করেছেন দাঁড়ি কি করে সক্রিয় ভূমিকা পালন করেছেন? তিনি হচ্ছেন জয়লাভ করানোর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সক্রিয় ভূমিকা। কারে? নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত, পরিষ্কার, তার মধ্যে কিন্তু কোনো ভুল নাই।